আপনাদের কাছে একটা অনুরোধ, দেশের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান, চেষ্টা করেন। ভাগ্য বদলের আশা দেখিয়ে রাশিয়ায় বিক্রি, প্রাণে বাঁচতে সরকারের সহযোগিতা চায় জামালপুরের দুই যুবক। কাইল্লা ফারুককে দৌড়াতে অতিষ্ঠ রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দারা, জেল যেন বিশ্রামাগার, আইনের ফাঁক গলে চাঁদাবাজি সাম্রাজ্য। বাজেটে সৃজনশীল অর্থনীতির পরিকল্পনার বাস্তবায়ন চান বিশেষজ্ঞরা, তথ্য প্রযুক্তি, সংস্কৃতি, পর্যটন খাতের নতুন সম্ভাবনার দুয়ার। সমঝোতার পরও যুক্তরাষ্ট্র ইরানের চূড়ান্ত চুক্তিতে চ্যালেঞ্জ দেখছেন বিশেষজ্ঞরা, অমীমাংসিত ইস্যুতে বাধা কয়েক দশকের দ্বিপাক্ষিক বৈরতা। স্বাগত স্টার নিউজে, সাথে আছি আমি সূচনা হাসান। এবারে বিস্তারিত। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন জামালপুরের তিন যুবক, তবে ভাগ্য সহায় হয়নি। যাওয়ার মাত্র 23 দিনের মাথায় পরিবারের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। পরে জানা যায় রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করা হয়েছে তাদের। এরই মধ্যে ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় প্রাণ গেছে দুজনের। মাত্র 5 মাস বয়সী মেয়ে আরশি এখনো বাবা ডাকতে শেখেনি। সংসারের সচ্ছলতার আশায় স্ত্রী সন্তান রেখে রাশিয়া পাড়ি জমান জামালপুর সদর উপজেলার গোদাশিমলা এলাকার আরমান আলী। কিন্তু সেখানে যাওয়ার 23 দিনের মাথায় পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। 12 জন মানুষ মারা গেছে, পরিপূর্ণ বলতে পারবো না, আপনারা হয়তো জানেন। হ্যাঁ, আমরা 4 জন এখন জীবিত আছি, আমরা 4 জনই আহত। আপনাদের কাছে একটা অনুরোধ, দেশের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান, চেষ্টা করেন। আমাদের সবাইকে রক্ষা করতে হেল্প করেন, দেশবাসীর কাছে একটাই অনুরোধ। আরমানের সবশেষ একটি বার্তায় জানা যায় তিনি ড্রোন হামলায় আহত হয়েছেন। মারা গেছেন তার দুই সঙ্গী মফিজ ও আরিফ। সেই খবর পাওয়ার পর থেকেই চরম উৎকণ্ঠায় দিন কাটছে তার পরিবারের। আমার সন্তানের বাবাকে বাবা বলে ডাকতে পারবে নাকি নাই পারবে, আমার সরকারের কাছে একটাই আবেদন, তাকে ফিরিয়ে দিক। আমার সন্তান আমি ফিরে চাই, আমি সরকারের কাছে কোনো কিছু চাই না। একই সময়ে রাশিয়া যান মাদারগঞ্জ উপজেলার চরগু জামানিকা এলাকার মফিজ মিয়া। পরিবারের অভিযোগ, নির্মাণ শ্রমিকের কাজের কথা বলে তাকে বিদেশ নেওয়া হলেও পরে প্রতারণার মাধ্যমে পাঠানো হয়েছে যুদ্ধক্ষেত্রে। গত 29 মে পরিবারের সঙ্গে শেষবার কথা হয় মফিজের। এরপর থেকে তার সকল সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ পাওয়া যায়। পরে আরমানের অডিও বার্তার মাধ্যমে মফিজের মৃত্যুর খবর জানতে পারে পরিবার। ধার দেনা করে বিদেশে পাঠানো ছেলের এমন পরিণতি মেনে নিতে পারছে না স্বজনরা। আমাকে সেনাবাহিনী ক্যাম্পে নিয়েছে, আমাকে যুদ্ধ নিয়ে যাবে, এরপরে আর ফোন টোন দেয় নাই, এখন মৃত্যু সংবাদ আইছে। মারা পাই আর জীবিত পাই, আমি আর কিছু চাই না, আমার পোলাটা চাই। আমার ভাইরও মৃত্যু হয়ে গেছে, আমরা নাচ চাই। অন্যদিকে আরিফ হোসেনের পরিবারও জানে না কী পরিণতি হয়েছে তাদের প্রিয়জনের। দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি স্থানীয়দের। 29 তারিখে একটা ভয়েস দিছে, ভয়েস দিয়ে কয়ে গেল, ভাই আমি মনে হয় শেষ হয়ে গেলাম, তুই আমার যেমনি পারস সরকার মাধ্যমে চেষ্টা করে আমার বাঁচা। আমার ছেলেরা আমি সরকার কাছে ফিরে চাই, যেভাবে হয় কি মৃত্যু জীবিত। রাশিয়ায় নিখোঁজ এই 3 যুবকের প্রকৃত অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই তাদের পরিবারের কাছে। আনুষ্ঠানিকভাবে সরকার বা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়নি কিছু। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। চাঁদাবাজি যার নেশা ও পেশা, যাকে গ্রেফতার করে তা মাইকিং করে প্রচার করে পুলিশ। আর কারাগারও যেন তার কাছে কিছুদিনের বিশ্রামাগার মাত্র। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলা সেই মানুষটির নাম মোহাম্মদপুরের আলোচিত চাঁদাবাজ ফারুক ওরফে কাইল্লা ফারুক। আইনের ফোকর গোলে ফারুকদের দৌরাত্ম জনজীবনে যে নাভিশ্বাস তৈরি করছে তাই জানাচ্ছেন নিবি সাহা। সুন্দর কর্মপরিবেশ। বুধবার রাতে ঢাকার কেরানীগঞ্জে ওয়্যারহাউসে কাজ করছিলেন একটি কুরিয়ার সার্ভিসের কর্মীরা। এ সময় আক্রমণাত্মক ভঙ্গিতে সেখানে ঢোকে একদল লোক। আঙুল উঁচিয়ে কর্মীদের হুমকি দিতে দেখা যায় সাদা শার্ট পরিহিত এক ব্যক্তিকে। ঘণ্টাখানেক পরের ঘটনা, ওই কুরিয়ারের পণ্যবাহী গাড়ি বসিলা ব্রিজ পার হওয়ার সময় হামলার শিকার হয়। প্রশ্ন ওঠে, হুমকি এরপর হামলা, কে ওই সাদা শার্ট পরিহিত ব্যক্তি?
তবে নাম জানলেও আতঙ্কে সেই নাম মুখে নিতে চান না কেউই। আমি স্টেটমেন্ট দিলাম, আধা ঘন্টা পর অ্যারেস্ট হয়ে 2 মাস পর আপনাকে পাবো না, আপনাকে পাবো, আমাকেই পাবেন না আপনারা। ভয়কে জয় করে সেই ব্যক্তির পরিচয় ও চাঁদাবাজি নিয়ে মুখ খোলেন এই ভুক্তভোগী। তবে তা পরিচয় গোপন রেখে তিনি জানান, নিজের 20 জন লোককে চাকরি দেওয়ার দাবির পাশাপাশি পুরানো টায়ার বিক্রির জন্য চাপ দেয়া সাদা শার্টের ওই ব্যক্তির নাম চাঁদাবাজ ফারুক, যার কথা না শুনলেই হামলার শিকার হতে হয়, যেমনটা হয়েছে কুরিয়ারের ক্ষেত্রে। গতকালকে তার ডিমান্ড ছিল তার 40টা ড্রাইভারের পর দিতে হবে অ্যাট এ টাইম। আপনি কি বলতেছেন সে কানেই নেবে না, ও যেটা বলে সে বলবে, সে তার যেটা দরকার সে নেবে। একটু বেশ কয়েকজন তো চেহারা দেখা যাচ্ছে, এদেরকে চেনে না মনে করছেন? এর নাম ফারুক। গেল ফেব্রুয়ারিতে বসিলায় একটি গ্যাসের দোকানে চাঁদা দাবি করে আলোচনায় আসে ফারুক। এলাকায় সে কাইল্লা ফারুক নামে পরিচিত। 22 ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তারের পর চাঁদাবাজ গ্রেপ্তার হয়েছে খবর দিয়ে মাইকিং করে পুলিশ। সে সময় কারাগারে ঠাঁই হলেও মাত্র 3.5 মাসের মাথায় আবারও আলোচনায় সেই কাইল্লা ফারুক। আমরা ধরলাম, তাকে আটকাইলাম, সে আবার বের হয়ে এসে আবার চাঁদাবাজি শুরু করলো। এই কষ্টের কথা আমরা কাকে বলবো? আইন শৃঙ্খলা বাহিনী বলছে, অভিযানে গ্রেপ্তার হলেও আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে ছিনতাইকারী ও চাঁদাবাজরা। এই ঘটনার প্রেক্ষিতে যখন একটা অপরাধী অল্প সময়ের মধ্যে বের হয়ে আসতেছে, আবার বারবার ধরা পড়তেছে, তখন তো তার সাহস বেড়ে যাচ্ছে যে আমার জন্য তো সহজ। এখানেও একটা পদক্ষেপ নিলে, একটা দ্রুততম যদি একটা ট্রাইব্যুনাল কিংবা কোনোভাবে এদের দ্রুত বিচার করে একটা শাস্তি নিশ্চিত করা যায়, সাজা নিশ্চিত করা যায়, সেটা কিন্তু ভালো হতো সবার জন্য। আমরা অ্যাগ্রেসিভ পুলিশিং করব। কেরানীগঞ্জে ওয়্যার হাউসের ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। শান্ত নগরী খুলনা পরিণত হয়েছে খুন ও আতঙ্কের নগরীতে। গত 1.5 বছরে খুন হয়েছেন শতাধিক মানুষ। আইন শৃঙ্খলা বাহিনীর নানা তৎপরতার পরও কমছে না অপরাধ কর্মকাণ্ড। একের পর এক খুন আর অপরাধ চক্রের আধিপত্যে উদ্বিগ্ন সাধারণ মানুষ। আমার সন্তানকে পাশে কে দাঁড়াবে? 2025-এর 28 অক্টোবর, ঘড়ির কাঁটায় তখন ভোররাত। সন্ত্রাসীদের গুলির শব্দে ঘুম ভাঙে খুলনা নগরীর দৌলতপুর থানার মহেশ্বর পাশার এলাকার বাসিন্দাদের। একই বছরের 30 নভেম্বর খুলনার আদালতে হাজিরা শেষে বের হতেই কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় হাসিব ও রাজন নামের 2 যুবককে। হত্যাকাণ্ড থামেনি চলতি বছরেও। গেল মার্চে নগরীর ডাকবাংলা এলাকায় জনাকীর্ণ মার্কেটে যুবদল নেতা মাসুম বিল্লাহকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। গেল সপ্তাহে লবণচড়া এলাকায় নিজ বাড়ির সামনেই খুন হন বিএনপি কর্মী গাজী রফিক। সবশেষ 14 জুন দৌলতপুরে মসজিদের ভেতরেই গুলিবিদ্ধ হন স্থানীয় ব্যবসায়ী লোকমান হাকিম ও আলম মণ্ডল। এর বাইরেও নগরীতে মাঝে মধ্যেই ঘটছে হত্যাকাণ্ড। এটা একটা লাশের নগরীতে পরিণত হয়েছে, যেটা জনজীবনে খুবই আপনার ত্রাস ভয়ের কাজ করছে। আমরা যে পার্কের গেটের সামনে দোকানদারি করি, ঠিক মতন আমরাও আতঙ্কে থাকি। জীবনের কোনো নিরাপত্তা নাই। সাধারণ জনগণের চলাফেরার জন্য আমরা অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চাই। একের পর এক গুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন সচেতন মহল। তাদের মতে এসবের নেপথ্যে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি সহ মাদক ব্যবসার নিয়ন্ত্রণ। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। ঘর থেকে মসজিদ পর্যন্ত কোথাও আসলে মানুষ নিরাপদ নয়। আমাদের কাছে মনে হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয় তাদের ইচ্ছার ঘাটতি আছে, অথবা পেশাদারিত্বের ঘাটতি আছে, অথবা তাদের দক্ষতার ঘাটতি আছে। ঘটনা যাই হোক, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সিংহবাগ হত্যাকাণ্ডই হচ্ছে মাদক সংশ্লিষ্ট, এবং এরপরে যেটা হচ্ছে ব্যবসায়ীদের তারা চাঁদাবাজ উপরে তারা ফোন করছে, হুমকি চাঁদাবাজি করছে, এবং বিএনপি কর্মীদেরকে শেষ পর্যন্ত হত্যা করছে। পুলিশের তথ্যমতে খুলনা নগরীতে অন্তত 9টি গ্রুপ সক্রিয়। বি কোম্পানি সহ বিভিন্ন নামে তাদের পরিচিতি। রয়েছে 2 ডজনেরও বেশি মামলাও, সবাই মোস্ট ওয়ান্টেড। এই বছরে যে 14টা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, তার মধ্যে 7টি হত্যাকাণ্ড পারিবারিক বিরোধ থেকে। এগুলি আমরা উদ্ঘাটন করছি। আর যেগুলি অন্যান্য আরও আছে মাদক সংক্রান্ত বিরোধ, সেগুলোও আমরা আসামি চিহ্নিত করা, গ্রেপ্তার করা এবং চার্জশিট প্রদান করা হচ্ছে মূলত পুলিশের কাজ। আমরা এখানে কোনো সন্ত্রাসী কার্যক্রম বরদাস্ত করব না। সে ভালো কাজ করুক, খারাপ কাজ করুক, কোনো সন্ত্রাসী খুলনা শহরে কোনো কার্যক্রম চালাতে পারবে না। কেএমপির তথ্যমতে গত 1.5 বছরে খুলনা নগরী ও জেলায় শতাধিক হত্যাকাণ্ড ঘটেছে। টেক্সট রিপোর্ট, স্টার নিউজ।
নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় আহত হয়েছেন ডিবি পুলিশের 3 সদস্য। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে এই ঘটনা ঘটে। আহতরা বললেন এসআই মামুন মাতুব্বর ও এএসআই আমানুল্লাহ ও কনস্টেবল কবির আহমেদ। পুলিশ জানায় ঢাকা ডিবি দক্ষিণ বিভাগের 4 সদস্যের একটি দল রূপগঞ্জের গাউসিয়া এলাকায় আসামি ধরতে যায়। এ সময় আসামি পক্ষের লোকজন জড়ো হয়ে তাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে 3 পুলিশ সদস্যকে একটি পিকআপ ভ্যানে তুলে 2500 শান্তিনগর বাজারে নিয়ে আসে। সেখানে আবারও তাদেরকে মারধর করা হয়। খবর পেয়ে 2500 থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত 3 সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এবার ভারত থেকে পুশিনের চেষ্টা হয়েছে মেহেরপুরের খালপাড়া সীমান্ত দিয়ে। 4 জনকে পুশিনের সেই চেষ্টা রুখে দিয়েছে বিজেপি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ রাশিদুজ্জামান। রাশেদ, সীমান্তের সবশেষ চিত্র কি আমাদেরকে একটু জানাবেন? সূচনা আসলে মেহেরপুরের 100 কিলোমিটার উপরে সীমান্ত, তার মধ্যে চুয়াডাঙ্গা বিজিবির মধ্যে কিছু, আর কিছু হচ্ছে কুষ্টিয়া 47 ব্যাটালিয়ন আন্ডারে। তো আমরা এর আগে যেটি দেখেছি মুজিবনগর অথবা কুষ্টিয়া অথবা গাংনীর যে সীমান্তগুলো রয়েছে সেখান দিয়ে পুশিন হতে এবং বেশ কিছু পুশিনের ঘটনা ঘটেছে। এবারই সদর উপজেলার বুড়িপুতা ইউনিয়নের যে খালপাড়া সীমান্তটি রয়েছে সেখান দিয়ে 4 জনকে পুশিন করা হয়েছে এমন খবর আমরা প্রথমে স্থানীয় সূত্রে পাই, তবে তারপর বিজিবি সূত্রে সেটি নিশ্চিত করেছেন। এবং 4 জনের মধ্যে 1 জন পুরুষ এবং 3 জন নারী রয়েছেন। অন্যদিকে যারা স্থানীয় লোকজন যারা রয়েছেন তাদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে সকালের দিকে তার কাটার এপারে বেশ কিছু লোকজন তারা দেখতে পায় এবং তারা দেখার পরেই প্রতিরোধ করে এবং তারা লাঠি সোটা নিয়ে তাদেরকে সীমান্তের ওপারে অর্থাৎ জিরো পয়েন্ট পার করে তাদেরকে দিয়ে আসে। এবং জিরো পয়েন্টের যে স্থানটি রয়েছে সেই স্থানটি আপনাদের দেখাচ্ছি এখন ক্যামেরা, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু প্রচুর পরিমাণ বাঁশঝাড় বা বাগান বা পাট ক্ষেত রয়েছে। তারপরে ওপারে যাওয়ার পরে শূন্যরেখা থেকে 20-30 গজ যাওয়ার পরে তাদের কিন্তু এখন পর্যন্ত হদিস মিলছে না। যদি তারা ওখানে থেকেও থাকে বিজিবি সদস্যরা বা স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে খুঁজে পাচ্ছেন না। এবং বিজিবির যে একটি টহল টিম রয়েছে তারা কিছুক্ষণ আগে দেখলাম এই সীমান্তের বিভিন্ন স্থানে তারা টহল দিচ্ছিলেন এবং টহলরত অবস্থায় তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছেন। এই 16 নম্বর পিলার থেকে বেশ কিছু দূরে কিছুক্ষণ আগে তাদের অবস্থান স্থানীয়রা নিশ্চিত করেছেন। বিজিবি সেই টহল টিমটি সেই দিকে তারা যাচ্ছেন এবং তাদেরকে খোঁজার চেষ্টা করছেন। অর্থাৎ বলা যায় যে শূন্যরেখার ওপারে যে 4 জন তারা হয়তো অবস্থান করছেন, যেটা বিজিবি বা স্থানীয় যারা রয়েছেন তারা কোনোভাবে তাদেরকে দেখতে পাচ্ছেন না বা খুঁজে পাচ্ছেন না। এখন তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বিজিবি পর্যায়ে এখন বিজিবি সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত কোনো পতাকা বৈঠক বা বিএসএফ এর সাথে অনানুষ্ঠানিকভাবে কোনো কথা এখন পর্যন্ত হয়নি বলে তারা জানিয়েছেন। তারা যদি এই 4 জনকে তাদের খুঁজে পায় তারপরে পরবর্তী তারা বিএসএফ এর সাথে কিভাবে পতাকা বৈঠক বা যে সমাধান আছে সেটি করার চেষ্টা করবেন। তবে তারা একটি কথা বলছেন যে কোনোভাবেই যে পুশিন যে করা হচ্ছে সেই পুশিন তারা মেনে নেবেন না এবং এলাকাবাসীর সহায়তায় তারা সেই বিষয়টি প্রতিরোধ করবেন এবং এলাকাবাসীও সেটি প্রতিরোধ করছেন এবং এই প্রতিরোধ করার পরে তারা বিজিবিকে খবর দিয়েছিলেন এবং বিজিবি তারপর থেকেই টহল টিম জোরদার করা হয়েছে এবং এই স্থানটিতে অর্থাৎ এই সীমান্তে বেশ কয়েকটি টহল টিম বিজিবির কাজ করছে। তো এই ছিল এখানকার সীমান্তের সর্বশেষ পরিস্থিতির সূচনা। রাশেদ, আপনাকে ধন্যবাদ। মেহেরপুরের খালপাড়া থেকে আমাদের সীমান্তের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বাজেটের সরকার সৃজনশীল অর্থনীতির ওপর যে জোর দিয়েছে তার সময়ের দাবি ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। এতে দেশের কর্মসংস্থান বৃদ্ধির যেমন সুযোগ রয়েছে, সেই সাথে বিশ্ব দরবারে তথ্য প্রযুক্তি, সংস্কৃতি ও পর্যবেক্ষণ খাতেও নতুন করে নিজেদের তুলে ধরতে পারবেন নতুন উদ্যোক্তারা। তবে এসব পরিকল্পনা বাস্তবায়নে নজরদারি ও ব্যবস্থাপনার দিকেও খেয়াল রাখার আহ্বান বিশ্লেষকদের। দেশ জুড়ে আঞ্চলিক সৃজনশীল হাব গড়ে তুলতে 10 বছরের বিনিয়োগ ও সময়াবদ্ধ কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। 2026-27 অর্থ বছরের বাজেটে সরকারের নজর ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির ওপর। বরাদ্দ দেওয়া হয়েছে 300 কোটি টাকা। এছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে আরও 500 কোটি টাকার তহবিল দেয়া হবে। সৃজনশীল অর্থনীতি বলতে মূলত চলচ্চিত্র, নাচ, গান, নাটক, প্রকাশনা, বিজ্ঞাপন, স্থাপত্য, শিল্পকলা, কারুশিল্প, নকশা, সফটওয়্যার, ভিডিও গেমস ইত্যাদিকে বোঝানো হয়।
বিশেষজ্ঞরা বলছেন অবহেলিত বেশ কিছু জায়গায় মনোযোগী হওয়ার চেষ্টা করেছে সরকার। এর সঙ্গে প্রযুক্তিগত অগ্রগতির সন্নিবেশ জরুরি। যারা বিভিন্ন ক্রিয়েটিভ জায়গায় কাজ করে, এটা মিউজিক হোক বা অন্যান্য জায়গায় হোক, তারা আসলে সেভাবে তাদের এই শ্রমের মূল্যায়নটা পায় না। তো সেই জায়গাটাতে সরকার চেষ্টা করছে। বাট আবার অ্যাট দ্য সেম টাইম আমরা জানি যে নতুন টেকনোলজি, পার্টিকুলারলি এআই টেকনোলজি যেই জায়গাগুলিতে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলবে, তার মধ্যে ক্রিয়েটিভ সেক্টরটা আসলে একটা বড় জায়গা। এই টেকনোলজি এই ক্রিয়েটিভ সেক্টরকে কিভাবে ট্রান্সফর্ম করছে সেটাও আসলে বোঝাটা ইম্পর্টেন্ট। সৃজনশীল অর্থনীতির বরাদ্দ থেকে পর্যটন খাত চাইলে অর্থ পাবে। উদ্যোক্তারা বলছেন পর্যটন খাতকে ঢেলে সাজানোর পাশাপাশি ভিন্নধর্মী পরিকল্পনার সহায়ক হতে পারে এই বাজেট। আমাদের দেশেও কিন্তু আসলে প্রচুর ঐতিহ্য আছে যেগুলো অনেকটাই হারিয়ে যাচ্ছে। যেমন নৌকা বাইচ ছিল এক সময়, এখন তো খুবই অল্প কিছু জায়গায় হয়। তারপর বিজু উৎসবটা যেটা ছিল, যদিও এটা পাহাড়িদের উৎসব, সেটা তো আমাদের দেশেরই উৎসব। তো এরকম অনেকগুলো উৎসব সরকারিভাবে আসলে এভাবে মানে পৃষ্ঠপোষকতা পায় না বা প্রায়োরিটি পায় না। আমরা যে এই সংস্কৃতি যেগুলো আমরা ফরেনারের কাছে সেল করতে পারি, বিদেশে সেল করতে পারি, যে এই জিনিসটা দেখার জন্য বাংলাদেশে আসবেন। সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশ্লেষকরা বলছেন পরিকল্পনায় শুধু নয়, এর বাস্তবায়নে জরুরি সঠিক পরিকল্পনা ও মনিটরিং। কিন্তু আমাদের সমস্যাটা হলো কি, আমরা যখন জিনিসটা হয়তো বাজেট হলো, ভিশন হলো, যখন এই জিনিসটা এক্সিকিউট করতে যাব, বাস্তবায়ন করতে যাব, তখন আমার আপনার মতো এরকম লোকজন, সাধারণ মানুষ অথবা সরকারের লোকজন ব্যক্তির উপর নির্ভর করে। তখন এটি ভিশন হিসেবে ঠিক আছে, কিন্তু বাস্তবায়নের জন্য আসলে সমন্বিত সরকার, জনগণ, যারা বিজনেস করেন, সবার যদি ইফেক্টলি বা একসাথে যদি কালেকটিভলি যদি সবাই এখানে এফোর্ট না দেয়, তাহলে এখানে সাকসেসটা আসবে না। এছাড়াও স্পোর্টস ইকোনমি ও গ্রিন ইকোনমি এর ওপর জোর দেওয়া হয়েছে, যা অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন বিশ্লেষকরা। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা। বন্দর পরিচালনায় গতি আনতে চলতি বাজেটের শতভাগ বিদেশি মালিকানার মাধ্যমে অফডক পরিচালনার অনুমতি দিয়েছে সরকার। অংশীজনরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানালেও বিশেষজ্ঞরা বলছেন শুধু মালিকানার বাধা দূর করলেই বৈশ্বিক বিনিয়োগ আসবে না, তার আগে দূর করতে হবে পরিচালনগত প্রতিবন্ধকতা, উন্নত করতে হবে যোগাযোগ অবকাঠামো। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি দেশের লজিস্টিক্স খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আইসিডি খাতে বড় পরিবর্তন আনলো সরকার, যাতে বিদেশি কোম্পানিগুলো এখন কোনো স্থানীয় অংশীদার ছাড়াই সরাসরি আইসিডি স্থাপন ও পরিচালনা করতে পারবে। যেখানে গত প্রায় 2 দশক ধরে বিদেশি বিনিয়োগকারীরা এই খাতে সর্বোচ্চ 49% শেয়ারের মালিকানা রাখতে পারতেন। দেশে এখন বেসরকারি আইসিডি চালু আছে 24টি, যার মধ্যে চট্টগ্রামের 19টি অফডক দেশের প্রায় 95% সমুদ্রগামী রপ্তানি পণ্য হ্যান্ডলিং করছে। আইসিডি স্থাপন ও পরিচালনায় সরকারের নীতির এই পরিবর্তনকে সাধুবাদ জানালেও খাত সংশ্লিষ্টরা বলছেন বিদেশি বিনিয়োগ পেতে দূর করতে হবে বন্দরের অপারেশনাল সীমাবদ্ধতা, উন্নত করতে হবে যোগাযোগ অবকাঠামো। 2030 পর্যন্ত দেশের আমদানি এবং রপ্তানি ক্ষেত্রে যে প্রবৃদ্ধি হবে সেটা হ্যান্ডেল করার জন্য বর্তমানে এক্সিস্টিং আইসিডিগুলো এবং নতুন যে আইসিডিগুলো আসবে সেই আইসিডিগুলোর সক্ষমতায় যথেষ্ট হবে। ডিপি ওয়ার্ল্ড, মেডলক, রেড সি গেটওয়ে, এপিএম টার্মিনালস কিংবা পিএসএ সিঙ্গাপুরের মতো জায়ান্টরা এরই মধ্যে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির উপরই নির্ভর করবে এই বিনিয়োগ। বিদেশি বিনিয়োগও আসবে, সেটা 50-49 না, আপনি বাড়ায় দেন, যে আপনি বাড়াতে পারেন, 80-20 করতে পারেন আপনি। তো আমাদের দুইটা কাজ হবে, দেশের জনবলের চাহিদাটা মিটবে এবং বিদেশি বন্দরগুলোতে আমাদের যেহেতু অনেক মানব সম্পদ আছে তাদেরকে দক্ষ করে বাইরে পাঠানো যাবে। 24টা অবডককে যে আগে সচল করা উচিত। এই 24টা অবডকের মধ্যে যদি একটা কম্পিটিশন আসে, প্রাইসিংও অনেক কমবে এবং সবগুলো যদি ইকুয়ালি চলে তাহলে আমাদের ভোগান্তিটাও কমবে। এগুলো সচল করার পরে যদি বাংলাদেশের প্রয়োজন মনে করে তাহলে কিন্তু এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। দেশের বেসরকারি অফডকগুলোর বর্তমানে কন্টেইনার রাখার সক্ষমতা 1,06,000 একক। এছাড়াও প্রতি মাসে রপ্তানি কন্টেইনার হ্যান্ডলিং করে 90,000 একক ও আমদানি কন্টেইনার 50,000 একক। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মধ্যরাতে মহাসড়ক অবরোধ করেছেন একটি স্পিনিং মিলের শ্রমিকরা। এতে মহাসড়কের দুপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। মহাসড়কে প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের তৈরি হয়। বৃহস্পতিবার রাত 10টা থেকে বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন তারা।
প্রায় 3 ঘন্টার পর পুলিশ টিয়ার শেল ছুড়ে তাদের সরিয়ে দেয়। শ্রমিকরা জানান, নোমান গ্রুপের তালহা স্পিনিং মিলে শ্রমিকদের গত মে মাসের বেতন এখনও বকেয়া। বারবার তারিখ ঘোষণা করেও বেতন পরিশোধ না করায় বৃহস্পতিবার রাত 10টায় মহাসড়ক অবরোধ করেন তারা। লক্ষ্মীপুরে রামগঞ্জে স্কুল হোস্টেলে শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যুর ঘটনায় অবশেষে মামলা হয়েছে। মৃত্যুর 3 দিন পর বৃহস্পতিবার রাতে নিহতের বাবা জিয়াউদ্দিন রামগঞ্জ থানায় মামলাটি করেন। মামলায় ফরিদ আহমেদ ভুইয়া একাডেমির প্রিন্সিপাল খন্দকার আব্দুল মান্নান, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হাবিব ও আপন সহ মোট 8 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও 10 জনকে। এজাহারে অভিযোগ, আইফোন চুরির অপরাধ দিয়ে নির্যাতন করা হয়। পরবর্তীতে তার মৃত্যু হলে ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচার করা হয়। কুষ্টিয়ায় বোরো মৌসুমের ধান সংগ্রহ অভিযান ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকদের তালিকা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। বোরো আবাদ করেননি এমন অনেকের নাম সেখানে উঠেছে বলে অভিযোগ আছে। এসব কারণে কয়েকদিন বন্ধ রাখা হয় সংগ্রহ কার্যক্রম। বাগবিতণ্ডার এই দৃশ্য কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে। ধান সংগ্রহে কৃষকের তালিকার বিষয়ে জানতে চাওয়ায় চটে যান উপপরিচালক শওকত হোসেন ভূঁইয়া। এমন অনেকে আছে যারা ধান আবাদই করে নিয়ে বছর, আবার 2-1 জন যারা আছে। আচ্ছা, আপনারা যে ক্যামেরা অন করে রাখছেন, না না না, ওটা আপনাদের না, এই ধরনের কাজ করলে আমি বিরক্ত হই। আমি বলতেছি যে ক্যামেরা কেন আপনারা অন করে না। বোরো মৌসুমে সরকারি ধান সংগ্রহ অভিযান চলছে। স্থানীয় কৃষি বিভাগ কৃষকের তালিকাও করেছে, তবে সেই তালিকার বিষয়ে জানা নেই অনেক কৃষকের। তাদের একজন সদর উপজেলার বর্তৈল গ্রামের আলামিন। এটা তো আমি জানি না কি লিস্ট করেছে না করেছে, আমি তো জানিও না। আবার আমাকে অফিসার এসে বলেও নি ধান দেয়া লাগবে। তালিকায় নাম আছে শুনে অবাক হলেন আব্দুর রাজ্জাক সহ আরো অনেকে। অথচ এবার বোরো ধান আবাদি করেননি তারা। ফোন দিয়ে আমার যে অফিসার তাকে ডাকিছি মাঠে, যে ভাই মাঠে আসেন, পেঁয়াজের পরিস্থিতি এই, ধানের পরিস্থিতি এই, তাও তারা আসেনি। তাহলে নামটা যে কিভাবে তুলে ওরাই জানে। আপনার কোনো ধান আবাদ এবার করেননি? না, ভেটি বাড়িটারই আছে, মানে 5-6 বিঘি হবেন কি আর মাঠা নয় ধানের ভুঁই দিকে ভুঁই আছে, আবাদ করে না। এর মধ্যে 700 টন ধান ঢুকেছে সরকারি গুদামে। অনিয়মের অভিযোগ ওঠায় কয়েকদিন ধরে বন্ধ ছিল ধান কেনা। এই তালিকা নিয়ে আপত্তি আর কি ধরনের, এটা বলা হয়েছে যে সঠিক হয়নি কৃষক যাচাই বাছাই। তো ডিসি কুষ্টিয়া জেলা প্রশাসক মহোদয় আর কি আমাদের সদর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে নির্দেশনা দিয়েছেন তালিকা পুনরায় যাচাই বাছাই করে আর কি এটা প্রেরণ করার জন্য। এ নিয়ে খাদ্য বিভাগ দায় চাপালো কৃষি কর্মকর্তাদের উপর। তবে কথা বলতে রাজি নন উপপরিচালক শওকত হোসেন ভূঁইয়া। তালিকা তৈরিতে অনিয়ম মানতে নারাজ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাও। আমরা ধান যখন কিনি তখন হচ্ছে কৃষক ধান নিয়ে আসে, সেইভাবেই কিনি। এখন গড় মিল যদি থাকে এর জন্য আমরা দায়ী না। কৃষি বিভাগ যেভাবে তথ্য দেয় সে আলোকেই আমরা কিনি। আমাদের 9 তারিখে একটা রিপোর্ট দেওয়ার কথা ছিল, যে এই রিপোর্টটা যেন জিরো না যায়, এজন্য আমরা প্রাথমিকভাবে কিছুটা কাজ করছিলাম। কিন্তু আমাদের চূড়ান্ত তালিকা লটারির মাধ্যমে নির্ধারিত হবে। এখনো পর্যন্ত আমাদের কাছে এই ধরনের কোনো রিপোর্ট নাই যে অনিয়ম হয়েছে। তবে যদি হয় তাহলে আইন অনুযায়ী অবস্থায় ব্যবস্থা হবে। কুষ্টিয়ার 6 উপজেলা থেকে এবার মোট 3638 টন ধান কিনবে সরকার। প্রতিমণ ধানের দর 1440 টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। পাহাড় আর নদীর অপূর্ব মিলনে গড়া বান্দরবানের থানচি। এখানে অনেক মানুষের কাছে সাঙ্গু শুধু একটি নদী নয়, এটি একই সাথে যোগাযোগের মাধ্যম আর জীবিকার প্রধান অবলম্বন। আধুনিক সড়ক যোগাযোগের বাইরে থাকা রেমাক্রি সহ দুর্গম জনপথের হাজারো মানুষের জীবন প্রতিদিন ভাসে সাঙ্গুর বুকে। রাতের আধার পেরিয়ে থানচির দিগন্তে যখন ভোরের আলো, তখনই জেগে ওঠে নদীর ঘাট। বেলা বাড়ার সাথে সাথে প্রাণ ফিরে পায় ঘাটগুলো, জমে ওঠে মানুষের ভিড়। নদীর বুক চিরে শুরু হয় নৌকার চলাচল। রেমাক্রি, বড় মদক, ছোট মদক, আন্ধারমানিক সহ অসংখ্য দুর্গম পাহাড়ি গ্রামগুলোকে যেন শিরায় শিরায় ঘিরে রেখেছে সাঙ্গু নদী। যোগাযোগের একমাত্র বাহন নৌকা। স্কুলে যাওয়া, বাজার করা, চিকিৎসা নেওয়া কিংবা সরকারি সেবা পাওয়া, সবই এখানে নৌকা নির্ভর। ছাত্র ছাত্রী পড়াশোনা যাতে হচ্ছে আপনার নৌকা দিয়ে, একটা রোগী যদি বা অসুস্থ হয়ে যায়
এই রাস্তা দিয়ে। অনেক দুর্গম এলাকা, এখানে যাতে হচ্ছে আমাদের নৌকা দিয়ে যেতে হয়। দুর্গম ইউনিয়নগুলো রয়েছে, ইউনিয়নগুলোর যে জনসাধারণগুলো একমাত্র ভরসা হচ্ছে এই সাঙ্গু নদীটি। সাঙ্গু তীরের বাঘের মুখ এলাকায় 40 বছর ধরে নৌকা চালান 65 বছর বয়সী অংশাজয় মারমা। নদীর পানির সাথে ওঠানামা করে তার জীবন। নদীতে পানি বাড়লে তিনি পাহাড়ে উঠে যান, পানি কমলে ফিরে আসেন এই পারে। ফলমূল বিক্রি তার রুটি রুজি। আগে এসব দুর্গম এলাকায় মানুষ ছিল না, এখন মানুষ বসবাস করছে। রাস্তা নেই, কোনো কিছু নেই, কষ্ট হলেও থাকতে হচ্ছে। হাসপাতাল বা কোনো প্রয়োজন হলে নৌকার মাধ্যমে এই নদীর পথে একমাত্র রাস্তা। পানি বেড়ে গেলে পাহাড়ে উঠে যাই, আর কমে গেলে আবারও তীরে আসি। দুর্গম পাহাড়ে থাকতে খুবই কষ্ট, তারপরও জীবন সংগ্রাম চালাচ্ছি। থানচির দুর্গম জনপদগুলোতে সব রকম নিত্যপণ্য পৌঁছায় নদীপথে। প্রায় 17,000 মানুষের জন্য বাজারের পণ্য, নির্মাণ সামগ্রী থেকে শুরু করে সবই আসে নৌকায় ভেসে ভেসে। নদী এখানে একমাত্র জীবনরেখা। বর্মদুত্তুন পর্যন্ত তানসিগারতুন ওই কেঁচা কলা, ঠামবিসি, ওই আদা, সব মালামাল এই নদীর ভিতরে বর্ডার পর্যন্ত তানসিগারে আসে। বর্ষাকালে তো পানি গরম হয়ে যায়, মানে খুব স্পিড হয়ে যায়, যার কারণে মাঝে মধ্যে আমরা নৌকা চালাতে পারি না। ওই সময় আমাদের ভোগান্ত ভুগতে হয়, মানে আর্থিকভাবে টাকা পয়সা আয় ইনকাম কমে যায়। আমরা এই ইঞ্জিন চালিত এই নৌকা দিয়ে আমাদের সংসারটা আমরা চালাই। আমরা এই নৌকা ছাড়া আমাদের সংসার চলে না। সড়ক যোগাযোগ যখন অসম্ভব, তখন সেই নদীপথেরই সংস্কার চান পাহাড়ের মানুষ। সরকারের কাছে একটা অনুরোধ করব, এই নদীটাকে কিছু কিছু জায়গাতে বর্ষাকালে যেমন অ্যাক্সিডেন্ট হয় নৌকা, এই জন্য ওই সব জায়গাতে অ্যাক্সিডেন্ট যাতে না হয় এভাবে কিছু সংস্কার করে দিতে পারলে সবচেয়ে আমাদের এই অঞ্চলের জন্য সুবিধা হবে। পাহাড়ি এই নদীতে নিরাপদ ভ্রমণের জন্য পেশাদার গাইড, অভিজ্ঞ মাঝি আর লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করার কথা বলছেন সবাই। অনুমোদনহীন নৌযান বন্ধেরও দাবি তাদের। এতে পর্যটকদের নিরাপত্তা যেমন বাড়বে, তেমনি মানুষের জীবন জীবিকাও হবে সহজ ও নিরাপদ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দস্যু বাহিনীর অধীনে সুন্দরবন অঞ্চলে বড় ধরনের অর্থনৈতিক কার্যক্রম চলে, এমন মন্তব্য করেছেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক। বৃহস্পতিবার বিকেলে সুন্দরবনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে হারবাড়িয়া এলাকায় তিনি একথা বলেন। কোস্টগার্ডের ডিজি বলেন, সুন্দরবনে 2টি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এর আওতায় ডাকাতদের বেশ কিছু আস্তানা ধ্বংস করা হয়েছে। একটি বাহিনী আত্মসমর্পণ করেছে, আরও কয়েকটি আত্মসমর্পণ করবে। যে কোনো অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন এই কর্মকর্তা। দেশের বাজারে কমল স্বর্ণের দাম। ভরিতে 4,374 টাকা কমে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,28,556 টাকায়। শুক্রবার সকাল থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,18,291 টাকা। এছাড়া 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,87,440 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,53,148 টাকা নির্ধারণ করা হয়েছে। আরও বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। 1 আউন্স স্বর্ণের দাম $4,145 উপরে।